শিল্পীরা যত ছবি তোমার তুমির কাছে আর মেনে যায় যেন সবই। সাঝের বেলা রাঙা গোধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে আর মেনে যায় যেন সবই। তুমি চাঁদের জোছনা নও, তুমি ফুলের উপমা নও, তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নও কোনো পাহাড়ি ঝরনা, আয়না, তুমি হৃদয়ের আয়না। তুই বলিস সে বিয়ের জন্য পাগল, অথচ আমি জিজ্ঞাসা করলে তেলে বেগুনে জ্বলে ওঠে। লজ্জা পায়। এমনকি আমাকে কি বলেছে জানো? বলেছে জোর করে বিয়ে করিয়ে দিতে, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবে। কতবার যে বললাম মেয়ে দেখে বিয়ে করিয়ে দাও, কেউ শুনলে না। বিয়ের শোকেই ভাইয়া পৃথিবীকে বাই বাই করে দিল বোধহয়। কথাটা শীতল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এইটুকু সময়ে চোখ মুখ লাল করে ফেলেছে, হেঁচকে উঠেছে। এবার সারাফাত চৌধুরী শীতলের মাথায় হাত রেখে বললেন, কিছু হবে না মা, ভয় পেও না। শুদ্ধ এর আগেই স্কাই ডাইভিং করেছে। বড় আব্বু, নিচে বড় বড় পাহাড় ছিল, শুদ্ধ ভাই পড়ে যাচ্ছিল। পড়তো না, ওর পিঠে ব্যাগ দেখছো না, ওটাতে প্যারাশুট আছে। সময় মতো ব্যাগের চেইন খুলে দিলে আর পড়বে না, বাতাসে ভাসতে থাকবে। কথাটা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিস্ক নিয়ে এসব করার কি দরকার? সে চোখ মুছে এই সামান্য ব্যাপার না বুঝে বোকার মতো কেঁদে ফেলল। ছিছি, তখন তার মাথায় খেলে গেল একটা মেয়েকেও লাফ মারতে দেখেছে। এদের কত সাহস! অথচ উঁচু ভবন থেকে নিচে তাকালেই তার বুকের ভেতর ধরফর করে, দম আটকে আসে। তার কান্না থেমেছে দেখে আর দাঁড়ালো না সে। নিজের রুমে গিয়ে দরজা আটকে শুদ্ধকে মেসেজ করলো। মেয়েদের সাথে উড়াউড়ি হয়ে গেলে কল দিবেন, জরুরি কথা আছে। মেসেজটি সেন্ড করে তার মাথায় ক্লিক করলো। বড় আব্বু বোধহয় তাকে শান্ত করতে এই কথা বলেছে, নাকি ঘটনা সত্যি। যখন চিৎকার করলো সবাই ছুটে এসেছিল। চিন্তা ভাসছিল সবার চোখে মুখে। কিছু একটা ভেবে সে দরজা খুলে সিঁড়িতে দাঁড়িয়ে দেখলো বড়মা প্রেসার বাড়িয়ে ফেলেছে। সিরাম সিমিন চিন্তিত মুখে, ওনার হাত পা ডলছে, মুখে কি সব বলছে। শকাপু মায়ের পাশে বসে প্রেসার মাপছে। বড় আব্বুকে বারবার ফোন করছে। তারপর তার ধারণাই সঠিক, তাকে বুঝ দিতে বড়রা তখন অভিনয় করেছে। মনে মনে এই কথা ভেবে সে পুনরায় ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ছুটে দিল নিজের রুমের দিকে। চোখের সামনে ভাসতে লাগলো শুদ্ধের লাফ মারার ভয়ঙ্কর দৃশ্যটা। ধরতে গেলে আমাদের জীবনটা খুব ছোট্ট। সুধের কাছে জীবনের মানে হলো মর্জি মতো জীবনের স্বাদ খুঁজে নেওয়া। খাওয়া দাওয়া আর ঘুম জীবনের মানে হতেই পারে না। সে তার জীবনে অ্যাডভেঞ্চার পছন্দ করে। অ্যাডভেঞ্চার না হলে জীবনের মানে বড্ড পাঞ্ছে। জীবন চলতি পথে সুখ ও দুঃখের কাহিনী সাজায়। এসবে ভিড়ে তার মনে হয় জীবনকে নিয়েও একটু বাজি ধরা যাক। আজ হলেও মরতে হবে, কাল হলেও। ভাগ্যে যদি লেখা থাকে অবিবাহিত অবস্থায় মারা যাবে, তাহলে কি কেউ সেই নিয়তি খণ্ডাতে পারবে? পারবে না, কখনোই না। তাহলে হাত গুটিয়ে বেঁচে থাকবে? অবশ্যই জীবনের মায়া যাদের কম, তারা জীবন বাজি ধরতে পছন্দ করে। এটাই স্বাভাবিক। এই যে উড়ন্ত জেট থেকে লাফ মেরেছে, এটাও কি কম সাহসের ব্যাপার? তার দেখে ঐশ্বর্য তাই করেছে। এই মেয়েকে দেখেও অবাক লাগে। সাধারণ মেয়েরা সাপ ক্ষোভ দেখে ভয় এ কাল ঘাম ছুটিয়ে ফেলে, অথচ ঐশ্বর্য তার বিপরীত। খুব মেয়ে খুব কম মেয়ে স্কাই ড্রাইভিং করার সাহস দেখায়। মুখে বললেও অনেকে শেষ মুহূর্তে এসে ফিরে যায়, নয়তো বা ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। কামরান অর্ক জেটের দরজার কাছে দাঁড়িয়ে ওদের দেখছে। দুজনে বাতাসে গা ভাসিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। ভয় ডর নেই দুটোর। কামরান আর অর্ক নিজেরাও রেডি হয়ে তাকাচ্ছে একে অপরের দিকে। এরপর দুই বন্ধু হাসতে হাসতেই লাফ দিল। ওদের দেখে আরো 10-12 জনও লাফ দিল। একজোড়া কাপল নিজেদের এক বেল্টে বেঁধে একসাথেই লাফ মেরেছে। মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরেছে ছেলেটা, চিৎকার করছে প্রাণপণে। সেই জায়গাটুকু মুহূর্তের মধ্যেই পিঁপড়ার মতো
আরও অনেকেই দেখা গেল। ঐশ্বর্য দাপটের সাথে দমে আছে প্যারাশুটে, চোখে মুখে অত্যাধিক খুশির মাত্রা। স্কাই ডাইভিং তার কাছে খুব পছন্দের রাউন্ড। এই রাউন্ডে লাইফ রিস্ক আছে, মারাত্মক খুশিও আছে। মুদ্রা কথা লাইফ রিস্ক আছে বলেই তার ভালো লাগে। সে আকাশপানে একবার তাকিয়ে আবারও শুদ্ধের দিকে তাকালো। শুদ্ধ তাকিয়ে আছে নিচে থাকা বিশাল সমুদ্রের দিকে। টলটল করছে নীল পানি, উপর থেকে অসাধারণ লাগছে। ভাবছে অন্য কথা, মুখে মিটি হাসি। তার থেকে কিছুটা দূরে অর্কের ডাক শুনে শুদ্ধ সেদিকে তাকালো। অর্ক দাঁত কেলিয়ে চিৎকার করে বলল, চল ফিরে যাই। তোরা যা। শীতল কাঁদছে কে ভাই? কাঁদুক। মজা করছি না, কামরানের কসম। তোরা কি জানলি শীতল কাঁদছে? ফোন করেছিল তোকে, এই হারামজাদা তোর লাভ মারা দেখিয়েছে ওকে। তারপর? কল কেটে গেছে, মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। শুধু কিছু বলল না, দৃষ্টি সরিয়ে নেয়। কিছু বলেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে। এরপরের ঘটনা জানা। শীতল কাঁদবে, সেই কান্না দেখে তার মা সহ বাড়ির শুদ্ধ সবার কানে ঘটনাখানা পৌঁছেও যাবে। তার মায়ের উচ্চতায় ফুবিয়ে আছে, ছেলে লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, কথা ভেবে হয় ওনার প্যানিক অ্যাটাক হবে, নয়তোবা টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলবে। মূলত এই জন্যই কোনো কাজের কথা কাউকে বলতে চায় না। এখন কিছু করারও নেই, কাঁদতেই থাক। কাঁদলে চোখ পরিষ্কার থাকে। তাকে চুপ থাকতে দেখে কামরান হাসলো, তারপর ভ্রু নাচিয়ে বলল, বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু। করতেই তো হবে, না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব? কিসের ব্যস্ত বন্ধু? এখানে থাকার ব্যবস্থা। কামরানের হাসিটা মিলিয়ে গেল, চোখ মুখ শুকিয়ে গেল। শুদ্ধের শীতল কণ্ঠে থ্রেড মানে কপালে দুঃখ আছে। দেশে ফিরে বিয়ের পিড়িতে বসার কথা। না না, যেভাবেই হোক শুদ্ধকে মানাতেই হবে, বোঝাতেই হবে খুব অনুতপ্ত সে। এই পাপার জীবনেও করবে না, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তার আগেই শুদ্ধ পাশ কাটিয়ে চলে গেল। এর পরপরই সংকেত পেল দ্রুত জেট ওঠার। সবাই একে একে এলে এবার জেট ছুটলো ল্যান্ড করার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টার পর জেট ল্যান্ড করলে শুধু দ্রুত পায়ে ছুটলো রুমের দিকে। যেতে যেতে কল করলো সীতারার নাম্বারে। ছেলেকে সুস্থ দেখে সীতারা যেন হাফ ছেড়ে বাঁচলো, বকলো এমন কাজ না করার জন্য। শুধু হাসলো, তবে আশেপাশে শীতলকে না দেখে বুঝলো সে কাঁদতে ব্যস্ত। কাঁদুক, আর একটু কাঁদুক, কাঁদলে মন পরিষ্কার থাকে। মোট কথা, কেউ যখন কারোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালোই লাগে। তার তো লাগে। মহারানী আর ঘন্টাখানিক কাঁদুক, সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে। এ নিয়ে 11 বার কল দিয়ে ভ্রুচুরা কুচকে নিল আহনাফ। আজ সকাল থেকে শখকে কলে পাচ্ছে না সে। গেল কই মেয়েটা? সকাল থেকে মিষ্টি কণ্ঠটা শুনতে পায়নি। বুকের ভেতর খাকা খুঁড়ছে, অসহ্য লাগছে। সকালে শুরুটা এত জঘন্য কাটলো, দিনটা কি হবে কে জানে। দিনগুলো বড্ড বেশি বেমানি শুরু করেছে, কাটতেই চায় না। কবে বছর কাটবে, কবে শখকে বউ করে ঘরে তুলবে, কবে বাহুডোরে জাপটে ধরে বুকের জ্বালা কমাবে, এসব কবে হবে? কবে কবে? সে দেশ ছেড়েছে কয়েক সপ্তাহ হয়েছে। শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে। যদিও এতটা কল্পনা করেনি, কিন্তু শখের এই ছোট্ট কাজে ভীষণ খুশি হয়েছিল। বরণ না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরত, কিন্তু সায়ন থাকায় সে সাহস করেনি। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সেই সুমিষ্ট ফল পেতেই অপেক্ষা করতে হবে। এইসব ভেবেই সে রান্না শেষ করে ফ্রেশ হতে গেল। একটু পরে অফিস যেতে হবে। এদেশে নিজের কাজ নিজেই করতে হয়, তাই সব কাজ তারই করা লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকতে বেশ হতো। সেই মানুষটা যদি শখ হয় তাহলে তো কথাই নেই। আহনা ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই দেখে শখের মেসেজ। এই ছোট্ট একটা মেসেজে তার বুকে শীতলতা নামে। কিছুটা চিন্তামুক্ত হলো। সেও একটা ছোট্ট মেসেজ সেন্ড করে রাখলো। ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে হাসলো। সারাদিনে 5-7 বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। শোনার অপেক্ষায় করে সে, কারণ আহনাফের কণ্ঠে আধুরি সুরে বলা বাক্যটা শুনলে তার মন ভরে যায়। একদল খুশি বুক পাজরে ডানা ঝাপটাতে থাকে। প্রেম প্রেম তালবিহীন ছন্দে শুকরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে আপন তানে। দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনের হদিস পাওয়া যায়নি। ছেলেটাকে সায়ন গুম করেছিল জানতে বাকি নেই কারোই, তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করার পরিকল্পনা এঁটেছে সে,
এখন অবধি তার কোনো খবর পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতো হিংস্র হয়ে উঠেছে। আবু সিদ্দিককে হুমকিও দিয়েছে অঙ্কনের খোঁজ বের করতে, নয়তো আবু সিদ্দিকের কচি কাঁচা মেয়ে নিয়ে 18+ খেলাধুলার ভিডিও ফাঁস করে দেবে। চাপে পড়ে আবু সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টাও করেছে, কিন্তু ধূর্ত সায়ন সেসব কথার ধারে কাছেও ঘেঁষেনি। হয় প্রসঙ্গ পাল্টায়, নয়তোবা গালিগালাজ শুরু করে। তখন আবু সিদ্দিক কথা বলার সাহস আর পায় না। সায়নের এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতো আজও খোঁচা মেরেছে। সায়ন 2-1বার হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু কনক যখনই মা তুলে গালি দিল তখন নিজেকে সামলাতে পারল না। ক্ষিপ্ত সিংহের মতো তেড়ে গিয়ে শক্ত থাবায় কনকের শার্টের কলার চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকলো। শক্ত হাতের ঘুষির তোপে নাকমুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কোনো মতে তাদের থামায়। কনক আপাতত হসপিটালে, 2 দিন সেখানেই থাকতে হবে। হাতাহাতিতে সায়নেরও লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি। রাগে ফুঁসছে সে, আফসোস করছে আরো 2-4 ঘা কেন বসালো না, কেন জন্মের মতো কথা বলার শক্তি কেড়ে নিতে পারলো না। ঘটনা শুনে আবু সিদ্দিক পার্টি অফিসে এসেছে, তার সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করলো না। ধপ করে বসলো চেয়ারে, তারপর টি শার্ট পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল, আজ থেকে আপনার দল আপনি সামলান। কেন, তুই কোথায় যাবি? সেই কৈফত আপনাকে দিব না। সায়ন, আজকাল বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছিস তুই। কার সাথে কথা বলছিস ভুলে যাস না। ভুলিনি এখনো, ভুললে সশরীরে বসে থাকার শক্তি পেতেন না। 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম, কেমন হলো যে নতুন পার্টি অফিসের দরকার পড়লো? কেন, এর উত্তর আপনি ভালো করেই জানেন সিদ্দিক ভাই। তাও যখন আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন তাই বলছি, আমি আর আপনার দলে থাকবো না। না মানে না, আর না আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। আখের গুছিয়ে নিয়ে এখন আমাকেই বুড়ো আঙ্গুল দেখাচ্ছিস, তা পারবি তো টিকতে? সায়নের আখের টাখের প্রয়োজন হয়নি, পড়বেও না। আপনার মতো আমি বস্তি থেকে উঠে আসেনি সিদ্দিক ভাই, আর না ফকিন্নি ঘরের ছেলে, আর না দলে ঢুকে আপনি আমায় বান্ডিন বাল্ডিন টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। তাই এসব বালের কেচ্ছা অন্যকে শোনান। যদি দান ভিক্ষা আসে, আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। সিদ্দিক অপমানটুকু গিলে নিল, চল শক্ত করে দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছু মিছু আন্দাজ করছে কিনা জানতে উনি নিজেকে সামলালেন, তারপর শুধালেন, শুনলাম নির্বাচন করবি। করব। এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চেনালাম, সঙ্গে নিয়ে ঘুরলাম, রাজনীতিতে রাজ করার কৌশল শেখালাম। তুই কিনা এখন আমার পেছনে বাঁশ দিতে উঠে পড়ে লেগেছিস। ভুল বললেন ভাই, বরং আপনি আমার কারণে সকলের মুখে মুখে এসেছেন। নয়তো আগে যা ভেড়াচোদা ছিলেন, আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না। তাই ওসব সাউয়ার ভণ্ডামি বাদ দেন, নয়তো ভণ্ডামি করার জন্য ওইটাই আর থাকবে না। তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছা করে শত্রুটা তৈরি করছিস? এর ফল ভালো হবে না সায়ন। না হলে নাই, ভালো জিনিসে অ্যালার্জি আমার। তাহলে আমার বিপক্ষে সত্যিই দাঁড়াচ্ছিস? বোধ হয়। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বউ চলেছে অন্যের পা না চাটতে, সে আবার চাটাচাটি একদমই পছন্দ করে না। তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম, বাঁচতে হলে বীরের মতো করে বাঁচবো, নয়তো প্রাণের মায়া ছেড়ে দিয়ে মাটিতে লুটাবো। কথাটা বলে সায়ন উঠে দাঁড়ালো। তার বরাদ্দকৃত রুমে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরলো 3 রাস্তার মোড়ের দিকে। তাতে দেখে দাঁড়িয়ে থাকা গুটি 30-এর ছেলেও সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরলো। আজ থেকে তাদের দল আলাদা, পার্টি আলাদা, লিডারও আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা, তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল সায়নের কথায়। সিদ্দিক যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারাও দল ছাড়তো না। আর না এতদিনের গড়া অবস্থান শাহরিয়ার ভাই এভাবে পায়ের তলায় পিষে চলে যেত। শুধু রুমে ফিরে ফ্রেশ হয়ে বের হতেই দেখে ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা জানা নাম ব্যাঙাচি। সে গায়ে টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতে দেখতে পেল শীতলের মুখ। কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে, নাক টিয়া পাখির মতো লাল। তবে টিয়ার নাক কালো আর শীতলের নাক বোচা।
কথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল। তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জলে ভরে উঠল। নিজের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকে ফুপাতে ফুপাতে শুধালো, আপনি মারা গেলেন কিভাবে? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে তারাভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুব দিয়ে। ডুবি আয়। বড় মাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? তোকে কেন দেব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মাত্রই তোকে কল করব? বউ হলেই কল দেওয়া যায়, অন্য কেউ হলে দেওয়া যায় না? না, যায় না। কেন যায় না? জানি না, তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা, দেখবি সব খবর তোকে আগে জানাবো। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। রাখ তোর সারপ্রাইজ। তুই আবার আমার রুমে ঢুকেছিস? সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে? না, ফিরতে দে আমায়। আপনার রুম সাউন্ড প্রুফ, তাই এসেছি। স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ড প্রুফ রুম লাগতো। এই কথাটা শুনে শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। বোঝার চেষ্টা করলো মাথায় কি ঘুরছে। তার কুচকানো ভ্রু দেখে শীতল হাসলো। তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা কাচের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি, রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটা পারফিউমের বোতল ভেঙেছি। শুধু দেখলো সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানা চাদর, বিন ব্যাগের উপর। সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলো উড়ছে। এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচিয়ে উঠল, শীতলের বাচ্চা, রুমের কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দিবে? আমার বাপ কেন দিবে? দিবে না তো কোন হুঁশে এসব করেছিস বেয়াদব? বেশ করেছি, আরো করব। কেন করবি? তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বউয়ের ভুলকে আমার ফুল মেরে নেব? তুলে দিলে মেনে নিতেন? নিতাম। ওকে, ডান, ফিরে আসুন। ফিরলে কি হবে? বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে, তারপর আমিও দেখব আপনি কতটা কি মেনে নিতে পারেন। পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি, রেডি থাক। কথাটা শুনে রাগে বোম হয়ে থাকা শীতলও একরোখা কণ্ঠে জবাব দিল, ঠিক আছে। কল কেটে রুমের অবস্থা দেখে ঢোক গিলল শীতল। এখন কি হবে? কে পরিষ্কার করবে এসব? রাগের মাথায় কাজ করছিল না। বিশুদ্ধ পুরুষকে না পেয়ে রাগ তুলেছে তার জিনিসপত্রের উপর। এখন খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে নামি দামি পারফিউমের কাচের বোতলগুলোর জন্য। আহারে, কাজটা ঠিক হয়নি। অন্য সময় এসে সে নিজেও ব্যবহার করত, ঘেটে ঘুটে দেখতো। রাগের সময় কেন যে মাথা ঠিক থাকে না। কিন্তু এখন কি করবে? বাড়ির কেউ যদি জানে এসবের পেছনে সে দায়ী, তাহলে সবার আগে নিজ শক্তিতে জ্বলে উঠবে তার মা। না, মার খাওয়া যাবে না। এমন কিছু করতে হবে যেন তার ঘাড়ে দোষ না পড়ে। শুদ্ধ ভাইও থ্রেট দিল 1 ঘন্টার মধ্যে রুম পরিষ্কার করতে, তা না হলে তার খবর আছে। যদিও এসব ফাঁকা বলিতে খুব একটা ভয় পায় না সে, কিন্তু শুদ্ধ ভাই জানিয়েছে সিগারেট খাওয়া ছবিটা উনি সবার আগে দেখাবে সারাফাত চৌধুরীকে। উনি এই বাড়িতে শীতলের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা, কি না? এই কথা শুনে শীতল চুপসে গেছে। সে জানে বড় আব্বু ওই ছবিটা দেখলে খুব কষ্ট পাবে, তাই শুদ্ধের শর্ত অনুযায়ী সে রুম ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। অপরাধ যখন করেছে, শাস্তিও মাথা পেতে নিতেই হবে। এসব ভেবে আর সময় নষ্ট করলো না শীতল। কোবনে ওড়না বাঁধতে গিয়ে থেমে গেল। রুমে তো কেউ নেই, তাই ওড়নাটা চেয়ারের উপর রেখে রুম পরিষ্কারের কাজে লেগে গেল। তবে তার মুখ বন্ধ থাকলো না। শুদ্ধকে সে গালাগাল দিতে দিতে কাজ পরিষ্কার করলো। শুদ্ধ তার করা কাহিনী দেখে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে রুমের বাইরে গেল। প্রচণ্ড ক্ষুধা লাগায় গেল খাবার খেতে। অর্ক, কামরান, হাসান, স্যান্ডিও এসে বসেছে কেবল। শুদ্ধ চেয়ার টেনে হাসানের পাশে বসলো। গল্পে গল্পে একে একে সবাই খাবার নিয়ে খেতেও আরম্ভ করলো। কি একটা ব্যাপারে অর্ককে পচিয়ে বাকিরা সবাই হাসছে। শুধু খেয়াল করলো হাসান থমথমে মুখে বসে আছে, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। খাওয়াতে তেমন আগ্রহ নেই, খাবার নাড়াচাড়া করছে শুধু। তাছাড়া এসে অবধি খেয়াল করলেন হাসান কেমন থমথমে মুখে আছে, কথা বলছে খুব কম, হাসছে যেন জোরপূর্বক। কোনো সমস্যায় না পড়লে এমনটা করার কথা না। এতক্ষণ কিছু না বললেও সে এবার সরাসরি হাসানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোর? কোনো সমস্যা? হাসান ঘাড় ঘুরিয়ে শুদ্ধের দিকে তাকালো, শুনলো। এরপর জবাব দেওয়ার আগে কামরান বলল, সামান্য মানে? বিরাট সমস্যায় পড়েছে ব্যাটায়। কি সমস্যা সেটাই জানতে চাচ্ছি।
প্রথম সমস্যা, ওর বউয়ের কাছে ঘেঁচতে দেয় না। দ্বিতীয় সমস্যা, ওর বউ মুক্তি চায়। শুধু ভ্রুকুচকে হাসানকে বলল, মুক্তি বলতে? তালাক। কেন? আমাকে নাকি পছন্দ না। পছন্দ না তো কবুল বলেছিলি কেন? সেটাই তো কথা, এখন থেকে আমাকে সহ্য করতে পারে না। কাছে গেলে চিৎকার চেঁচামেচি করে। বাসায় বাবা মা ছোট ভাই বোন আছে, কিছু বলতেও পারি না। আবার তার ইগনোর করার ব্যাপারটা সইতেও পারি না। কাছে গেলেই চেঁচিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে জানায়। লুচ্চা লম্পট কিছু বলতে বাদ রাখে না। বারবার এই ঘটনা ঘটায়, লজ্জায় আমি কাছেই যাই না। এখন তার একই কথা, মুক্তি চায়। দে দে। আমি তো মুক্তি দেওয়ার জন্য কবুল বলিনি ভাই। স্বল্প পরিচিত হলেও কিভাবে যেন ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়তে পারবো না আমি, আর ছাড়লে হয়তো আমিই বাঁচবো না। এ কথা শুনে অর্ক একটা গালি দিয়ে চোখ মুখ খিচিয়ে বলল। এবার শুদ্ধ মুখ খুলল, ফিচাল হাসলো, তারপর হাসানকে দারুণ একটা বুদ্ধি দিল। বুদ্ধিটা বোধহয় হাসানেরও পছন্দ হলো। সে সম্মতিসূচক মাথা নাড়িয়ে মৃদু হাসল। শুদ্ধের খাওয়া ততক্ষণে শেষ। সে চেয়ার ছেড়ে বেসিনে হাত ধুতে গেলে কামরান চেঁচিয়ে বলল, এই শালার কি বুদ্ধি দিলি ওকে? হাসান, ভুলেও এ কাজ করিস না ভাই। তোর আধডোবা সংসার পুরোপুরি ডুববে, সঙ্গে বউটাকেও মারবি তুই। কামরানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ওই গর্ধব কথার মানেই বুঝেনি। সবাই হাসতে দেখে রেগে গেল কামরান। সে প্রতিবাদী সুরে কিছু বলার আগে শুদ্ধ পুনরায় বলল, বউকে মারা প্রতিটা স্বামীর স্বামীগত অধিকার। সে সূত্রে ওর বউকে ও মারবে, তাতে তোর বউয়ের কি? এ কথা বলতে পারলি শুদ্ধ? এটা তোর থেকে আশা করিনি। না করলে নাই, তবে স্বামী বউকে না মারলে কাকে মারবে? মারবে কেন? সময় দেওয়া যায় না? কিসের সময়? বউকে সাজিয়ে রাখা জিনিস যে সাজিয়ে রাখবো? স্বামীর দেওয়া হাজার হাজার টাকার গিফট নিতে পারবে, হি হি করতে করতে তার দেওয়া শাড়ি গয়না জড়াতে পারবে, অথচ স্বামী কাছে গেলে হাজারটা বাহানা, মামার বাড়ির আবদার। শুধু থামতে কামরান ফুঁসে উঠল। সে পুনরায় কিছু বলার আগে অর্ক তার বাহুতে ঘুষি মেরে বলল, ওরে আগে বলবি না? কামরানের কথায় শুদ্ধ আপাতত কথা বাড়ালো না, শুধু হাসানের দিকে একবার তাকিয়ে যেতে যেতে বলল, কিছু কিছু ক্ষেত্রে দুজনের মুডের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। বউয়ের কাছে এমন মুডে যাওয়া উচিত যাতে একজনের উন্মাদনায় আরেকজন উন্মাদ হতে বাধ্য হয়। কথাটা বলে শুদ্ধ চুলে ব্যাক ব্রাশ করতে করতে স্থান ত্যাগ করলো। তাকে যেতে দেখে কামরান কপাল চাপড়ে বলল, এই শালা প্রচুর অশ্লীল। ওর বউটাকে বাঁচতে দিলে হয়। তোর আমার কথা মিলিয়ে নিস, ওর বউ টিকবে না। দেখবি বিয়ের পর দিন ওর বউ পালাবে। কথাটা শুনে আরেক দফা হাসির রোল পড়ল। শুধু রুমে এসে ল্যাপটপ অন করে দেখে শীতল এখনো রুম পরিষ্কার করছে। রুম একদম আগের মতো ঝকঝকে তকতকে। ভালোই খাটুনি হয়েছে। ওর বেহাল দশা দেখে বোঝা যাচ্ছে। সে ফোন হাতে নিয়ে কল দেয়। শীতল বিছানা টান টান করে নিচে নামতেই ফোনের রিংটোনটা বেজে ওঠে। কোমরখানা অবশ, হাঁপিয়ে উঠেছে। এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে দেখলো সবকিছু ঠিকঠাক। তখনই ফোনের রিংটোন বেজে ওঠে। মুখে বিরক্তির শব্দ করে ফোন হাতে নিয়ে দেখলো অপ্রিয় মানুষটার নাম। মুখ থমথমে করে কলটা রিসিভ করলো সে। তারপর বলল, শুদ্ধ ভাই টাকা দেন। কিসের টাকা? পরশুদিন না আমাদের বিয়ে, তাতে কি? বিয়ের শাড়ি কিনতে হবে। শাড়ি পরেই বিয়ে করতে হবে কোথাও লেখা আছে নাকি? সবাই শাড়ি পরে, তুই লুঙ্গি আর ফতুয়া পরবি? পরা বলে কথা, কি পড়লে ওটা মেন ফ্যাক্ট না। শুধু শুধু কথা পেঁচাবেন না বলে দিলাম। সায়েন্টিস্টকে বিয়ে করেছি কি এমনি এমনি নাকি? টাকা দেন, নয়তো বিয়ে ক্যান্সেল। কত দিতে হবে? আপাতত 10 দেন। 10 মানে 10 টাকার শাড়ি হবে? 10 টাকা না, 10 লাখ। কি? থাক, করবো না বিয়ে, লাগবে না বউ, ক্ষমা দে বোন। এত দামি শাড়ি পরা বউ রাখার জায়গা আমার রুমে নাই। সিঙ্গেল আছি, সিঙ্গেলই মরবো। সত্যি দিবেন না? না। তাহলে বিয়ে করব না। করিস না, তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে না। তাই না? ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। যে পুরুষ বউকে শাড়ি কিনে দিতে পারে না তাকে বিয়ে করার মানেই হয় না। যে মেয়ে বিয়ের আগে হবু বরের থেকে 10 লাখ টাকার শাড়ি চেয়ে হার্ট অ্যাটাক করার আর পায়তারা জুড়ে, আমিও তাকে বিয়ে করব না। ওকে ক্যান্সেল। ক্যান্সেল। অতঃপর কল কেটে গেল। কিছুক্ষণ আগের নেওয়া সিদ্ধান্তটা মাঠে মারা গেল। এরপর আর কেউ কারোর সঙ্গে কোনো কথাই বলল না। 2 দিন পেরিয়ে গেল।
দুজনেই দৈনন্দিন কাজে নিজেদের বিজি রাখলো। অনলাইনে একে অপরকে অ্যাক্টিভ দেখলো, তবুও তাদের কথা হলো না, মেসেজও হলো না। শুদ্ধের দেশে ফেরার দিন শুদ্ধ ল্যাবে কাজ করার এক ফাঁকে শীতলকে মেসেজ করলো। এই মুহূর্তে এরপরে আছি, রেডি থাক, আসছি। মেসেজ পাওয়া মাত্রই শীতল চটজলদি ব্যাকপ্যাক রেডি করে শতরূপা চৌধুরীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির গাড়িতে বসে যেতে যেতে রিপ্লাই করলো, বাড়িতেই আছি, জলদি আসুন। সকল ব্যস্ততা সামলে কেবল ফ্রি হয়েছে শাহাদাত চৌধুরী। পরনে এখনও সেনাবাহিনীর পোশাক, নেম প্লেটে জলজল করছে ওনার নিকনেম। পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ক্যাপ। অন্যান্য সময় মুখভঙ্গি কঠোরতা বজায় থাকলেও এখন ঠোঁটে এঁটে আছে মুচকি হাসি, কারণ উনি ফোনে কথা বলছে 2 মেয়ে ও সহধর্মিনীর সঙ্গে। একে একে নিচ্ছে বাড়ির সব সদস্যর খোঁজ। স্বর্ণ শীতলের বাবার সাথে কথা বলে চলে গেল। তারা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। বাবা মার পার্সোনাল কথা থাকতে পারে ভেবে একটু স্পেস দিল, এই আর কি। মেয়েরা চলে যাওয়া মাত্রই শাহাদাত চৌধুরী সিমেনকে অপলক দেখে বললেন, রাতে ঘুম হচ্ছে নাকি ঠিকঠাক? হচ্ছে তো। তুমি বরাবরই মিথ্যা বলায় কাছা শিরিন, কি হয়েছে বলো আমায়। মেয়ে দুটোকে নিয়ে খুব চিন্তা হয়। ছোটটা একটা কথাও শোনে না, এত বড় বিপদ থেকে বেঁচে ফিরলো, অথচ মনে ভয় ডর কিছু নেই। আগে যেমন সারা বাড়ি নেচে কুটে বেড়াতো, এখনও তাই। মেয়ে বড় হচ্ছে, কিছু বলতে তো পারো। ছোট মানুষ, কি বলবো, ঠিক হয়ে যাবে। কথাটা শুনে সিমেন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা আর কি। শাহাদাত চৌধুরী বুঝলেন অন্য কিছু ঘটেছে। এত সামান্য ব্যাপারে কান্নাকাটি করার মতো মেয়ে সিমেন নয়। উনি এবার হেসে বললেন, এখন কি গোলাপ নিয়ে মন ভালো করতে আসবো? স্বামীর কথা শুনে সিমেন উঠে দরজা আটকে দিলেন, এরপর ডুকরে কেঁদে ফেললেন। শাহাদাত চৌধুরী ওনাকে সময় দিলেন, কারণ উনি খুব ভালো করে জানেন একটু পরে সিমেনই মুখ খুলবে। সত্যি সত্যি সেটাই হলো। সিমেন আঁচলে মুখ মুছে কণ্ঠস্বর নিচু করে বললেন, শুদ্ধ আর শীতলের মধ্যে কিছু একটা চলছে। ক্লিয়ার কাট কথা বলো। ওরা বোধ হয় দুজন দুজনকে পছন্দ করে। এমন মনে হওয়ার কারণ? এবার সিমেন খুনে বলতে লাগলো নিজের কানে শোনা কিছু কথা। 2 দিন আগে দুপুরে বিয়ের ব্যাপারে শুদ্ধ আর শীতলের সব কথাই শুনেছেন তিনি। শুদ্ধ আজকের ফ্লাইটেই ফিরবে এবং তারা বিয়ে করবে, এ কথাও সুস্পষ্ট। বাড়িতে জানাজানি হলে সবাই কি মেনে নেবে, নাকি এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে? শীতল না হয় দুরন্ত, অবুঝ, কিন্তু শুদ্ধ, সে কিভাবে এ কাজ করতে পারে? তার মতো বিচক্ষণ ছেলের থেকে এসব আশা করা যায় না। একই বাড়িতে থাকে তারা, ভাই বোন। ভাই বোনের মধ্যে এসব জানলে মানুষ কি বলবে? শুদ্ধ পুরুষ মানুষ, তাকে হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু শীতলের গায়ে কলঙ্ক লাগাতে কেউ কার্পণ্য করবে না। নিজের কথা শেষ করে উনি পুনরায় কাঁদতে লাগলো। অজানা ভয়ে 2 দিন থেকে একেবারে মিয়ে গেছেন তিনি। প্রেশার একদমই লো। শাহাদাত চৌধুরী সিমেনের কথা শুনে জবাবে এমন একটা কথা বললেন যা শুনে সিমেন কথা হারিয়ে ফেললেন। বাখারা হয়ে তাকিয়ে রইল। তখনই শাহাদাত চৌধুরী ওনার বরাদ্দকৃত ফ্ল্যাটে লক খুলে ভিতরে প্রবেশ করলেন। বসলেন বিলাসবহুল সোফায়। তারপর এসির পাওয়ার বাড়িয়ে বললেন, আমি জানি। কি জানো তুমি? সে হচ্ছে পুরোটাই একটা প্ল্যান সিমিন। শুদ্ধ আর শীতলের উপর কেউ তীক্ষ্ণ নজর রাখছে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, সবটাই রেকর্ড হচ্ছে। এমনকি তাদের ফোনও এখন আর তাদের দখলে নেই। ফোন অন্যর দখলে মানে? কিছুক্ষণ আগেই তো শীতলের হাতে ফোন দেখলাম, ওইটাই শুদ্ধ দিয়েছিল। যক্ষের ধনের মতো ফোনটাকে আগলে রাখে তোমার মেয়ে। যুগ আপডেট, বুঝলে? এখন ঘরে বসেই ইনকাম করা যেমন সহজ, ঘরে বসে কারো জীবন ধ্বংস করাটাও তেমনই সহজ। ফোনটা শীতলের হাতেই আছে, কিন্তু তার নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব এখন অন্য কারো আয়ত্তে। কারো ক্ষোভের টার্গেটে পড়েছে আমাদের সরল মেয়েটা। সব কিছু খুব পরিকল্পিত, খুব ঠান্ডা মাথায় হচ্ছে। তুমি টেনশন নিও না সিমিন। মোট কথা, যা ভাবছো তা হবে না, আর সম্ভবও নয়। আমার মেয়েটা ছোট শাহাদাত, আবেগী। এ বয়সে মেয়েরা ভুল পথে পা বাড়ায়। শীতল বয়সে ছোট, আবেগপ্রবণ,
কিন্তু শুদ্ধ তা নয়। শীতল যদি কিছু পাগলামিও করে, শুদ্ধ তাকে পাত্তা দেবে না। আমাদের শুদ্ধ সেই রকম ছেলে না সিমিন, তার পার্সোনালিটি অনেক হাই লেভেলের। মানছি শীতল শুদ্ধর সাপে নেউলের সম্পর্ক, কিন্তু হঠাৎ করে শুদ্ধর এত পরিবর্তন দেখে সন্দেহ হলো না তোমার? যে ছেলেকে বোম মারলে বাড়তি কথা বলানো যায় না, সে এখন শীতলের সাথে তাল মিলিয়ে বকবক করে যায়। ছেলেটাকে অযথা ভুল বুঝো না। এদিকে স্যান্ডি লাফিয়ে উঠেছে ল্যাপটপের সামনে থেকে। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করলো শুদ্ধকে। শুধু কল রিসিভ করলে স্যান্ডি প্রফুল্ল সুরে বলে উঠল, কালপিটের আসল নাম ইয়াসির শিকদার, থাকে ঢাকাতে। মাফিয়া ধামাকার খবর আব্বু সিদ্দিকের খুব কাছের কেউ। তখন দুপুর 1টা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গালি ছুড়ল নিজের ভাষায়। কোনোভাবেই কিছু হচ্ছে না। এদিকে শুদ্ধ জানিয়েছে 2 দিনের মধ্যে কাজ না হলে তার গফকে বলে দিবে সে আরেকটা নতুন গফ জুটিয়েছে। হারামজাদা শুদ্ধ মুখে মুখে হুমকি দিয়েছে তা নয়, বিদেশি গফকে লিপকিস করার ভিডিওটা প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। এটা যদি লিপা দেখে তার খবর করে ছাড়বে। তার বাপ আবার পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকের ভাত কপালে নাচছে। হঠাৎই বিপ বিপ শব্দে রেড অ্যালার্ট বাজতেই ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে সে। লোকেশন শো করছে, জায়গাটা ঢাকার মধ্যে। লাল গোল মার্ক করার জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করলো শুদ্ধকে। খুশিতে তার মন বাকুম বাকুম করছে। 3বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল সুরে বলে ওঠে, কালপ্রিটের আসল নাম ইয়াসির শিকদার, থাকে ঢাকাতে। মাফিয়া ধামাকাদার খবর, আবু সিদ্দিকের খুব কাছের কেউ। শুদ্ধের ভ্রুজোড়া কুচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগে জেনেছে। এই সুযোগে প্রমাণ সহ সায়ানকে দেখিয়েছে বিদায় সায়ানও দল ছেড়েছে। কিন্তু ইয়াসির এই ছেলেকে, আর তার সাথেই বা কিসের শত্রুতা? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে কোনো মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির তো কারো কোনো ঝামেলা হয়নি। তবে নাকি এটার পেছনে অন্য কোনো গল্প রয়েছে? সে আপাতত নিজের ভাবনার ছেদ ঘটিয়ে বলল, সে মাফিয়া কিভাবে জানলি? যেই কোডটা পাঠিয়েছিল ওটা দিয়েই এখন তার ডিটেলস শো করছে। ছবি আছে? আছে। শালারে দেখে আমিও ফিদা ভাই। তার কাছে পৌঁছানোর উপায় জানাচ্ছি। ওকে। কথাটা বলে স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়ে। শুদ্ধের ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখলো একটা ছেলে, দেশি ও বিদেশি সংমিশ্রণে তার মুখাবয়। তাকে এক পলকে দেখে শুদ্ধ আতশোয়া হয়ে বিছানায় বসলো। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কি করতেই তার সামনে দেয়াল ভেদ করে একটা পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংমিশ্রণে ইয়াসির। ভাই বোন আছে কিনা তা জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো, এসব অজানা। তবে সব কথার এক কথা, সে বর্তমানে সুইডেনের নামকরা মাফিয়া। বিশাল বড় গ্যাং রয়েছে তার। তবে এই অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো, তাও জানে না কেউ। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে ইয়াসির শিকদার খুব সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে। অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এটুকু পড়ে শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখল। ছবিতে দেখা যাচ্ছে ইয়াসিরের ঠিক সামনাসামনি 9X19 বেলাম M1919 CJ75 শিহর্ষ SI পেলিকান 120 ATM দৈত্য প্লানো 1404 মডেলের পিস্তল। এত পিস্তল দেখেও তার ঠোঁটে হাসি নেই। ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সেগুলোর দিকে। তার এক হাতে কারুকাজ করা খচিত রক্ত মাখানো ছুরি। শুদ্ধ ছবিটা আর একটু জুম করে দেখলো ইয়াসিরের পেছন সাইড। এরপরই হো হো করে হেসে উঠল, কারণ তার ধারণা সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবির মানুষটা ইয়াসির নয়। এই ছবিটা কোনো এক অ্যাকশন মুভির তামিল নায়ক। শুটিং সেটেই ছবিটা তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়া এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদেরকে আড়ালে রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সর্বসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এটা না হয় তবে সে কে?
কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? এমন নানান জটিল প্রশ্নের গোলক ধাঁধায় সমাধা পেল না শুদ্ধ। তবে বুঝলো এখানে অন্য ঘাপলা আছে, যেটা ধরতে পারছে না সে। হতে পারে ইয়াসিরের নামটাও ফেক। এমনও হতে পারে এই ইয়াসিরই তাদের চেনা জানা আপন কেউ, মরার পাখনা গজিয়েছে বলে এভাবে লুকোচুরিতে নেমেছে। শুধু দুই পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ফিচাল হাসলো। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না যতক্ষণ না সে নিজ থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে চলছে নিজ নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সবকিছু গুছিয়ে নিল। আর ঘন্টাখানিক পরেই তার ফ্লাইট। যেসব কাজের জন্য তাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে 3 মাস পর। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান আর কামরানের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে। একটু পর পর পচাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মেলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। সুধের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টায় খোঁজ নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনীয় সবকিছু ঠিক আছে কিনা চেক করলো। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটিস পূরণ করে ঠিক সময়ে প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মাটি ছোঁয়ার অপেক্ষা। শুধু দেশে ফিরছে কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন সায়নের কাছে বিদায়, আর কথা বলার সুযোগ মেলেনি। তবে সে অবগত শীতল তার দেশে ফেরার কথা শুনে সেদিনই ফুপির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্যই দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তারা একই বাড়িতে জন্ম, একসাথে বেড়ে ওঠা, লোকসমাজেও পরিচিত ভাই বোন হিসেবে। মোদ্দা কথা, দুজনের কারো মনে কারো জন্যই অন্য কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এইটুকু ভেবে শুধু নিজেই হতবাক হয়ে গেল। আসলে কি ভাবা যেত? বোধহয় যেত না। এর বিশেষ কারণ সায়ন ও স্বর্ণ। সে তাদের কথা সব জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সায়ন চালাক আর স্বর্ণ মুখচোরা বলে বাসার কেউ এতদিন খেয়াল করেনি। করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ি শুধু সবাই জানবে। সাদাত চৌধুরী কিভাবে নিবে ব্যাপারটা জানা নেই। তবে ভিলেন হবে শারাফাত চৌধুরী নিজে। উনি কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে হতে দেবে না। যদিও দেয় তবে রাজনীতি ছাড়া শর্ত দেবে, যেটা সায়ন কখনোই মানবে না। আর এসব নিয়ে একটা ঝামেলা হবে বলারও অপেক্ষা রাখে না। যদিও ঝড়ঝাপটা সময়ের সাথে সাথে ঠিকঠাক হয়ে তাদেরও বিয়ে হবে, সংসারও হবে, সায়ন স্বর্ণকে মেনেও নিবে। কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে শীতলের কিছু হয়ও, তাদের বাড়ির কেউ মানবে না, কারণ এটা হয় না। লোকসমাজ বলেও কিছু আছে। যদি তাদের দুই ভাইয়ের সাথে স্বর্ণ ও শীতল জড়িয়ে যায়ও, তখন আপনা আপনি খারাপ বদনাম রটে যাবে। একই বাড়ি, একই পরিবারে থেকে একই ঘটনা, যেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না। যা লাগে সবটাই মেয়েদের গায়ে। তখন দেখা যাবে সায়ন স্বর্ণ বেঁচে গেল একই ঘটনা ঘটায়। শীতলের গায়ে তার নামের কলঙ্ক লেপটে যাবে। বাজে কথা রটানো হবে। চৌধুরী বাড়ির শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানো ঠিক হবে না। কারণ বাড়ির সদস্যকে নিয়ে ওর একটা পরিবার, আর পরিবারের দিকে কেউ কাদা ছোড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য, শীতল শখ স্বর্ণের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদি হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর নাম মার ধমকের উপর রাখতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে শীতল হয়েছে খুবই দুষ্ট, চঞ্চলতা তার রন্ধ্রে রন্ধ্রে। তাকে ছাড়া কাউকে ভয়ও করে না, বারণও শুনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছেও পায় না দেখে শারাফাত চৌধুরী একটু বেশিই লাই দেয়, প্রশ্রয় পায় তার থেকে। এটুকুতেই মেয়েটা সাপের 5 পা দেখে, এবং আবদার না মেটানো অবধি ওর জেদে অটল থাকে। এজন্য একটু একটু শাসন করে, এই যা। তার মানে এই না সে শীতলকে ভালোবেসে হাবুডুবু খাচ্ছে। শাসনের আড়ালে ভালোবাসা চুইয়ে চুইয়ে পড়ছে। এসব করতে বয়ে গেছে তার। শীতল ভালোবাসলে তার দিন যাবে ভালোবাসার সংজ্ঞা বোঝাতে বোঝাতে। বোঝানোর পরও তার প্রশ্ন হতে পারে, ভালোবাসলে কি হয় শুদ্ধ ভাই? ধরুন আমি বাসলাম না, তো তাতে কি বাংলাদেশ এতিম হয়ে যাবে? এসব পাগলের সাথে পাগলামি করার বয়স তার নেই।
এসব ভাবতে ভাবতে শুদ্ধের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। গতদিন তার ফোনে শখের নাম্বার থেকে বড় একটা লিস্ট এসেছে, সবগুলো মেয়েদের সাজগোজের জিনিস। নামগুলো মনে রাখা কঠিন, এক একটা নাম পড়ে মনে হয়েছে এর থেকে জীবাণুর নাম মনে রাখা সহজ, অন্তত কাজে দিবে। মোট কথা শখ কখনো এসব মেইলি হাবিজাবি আনার কথা তাকে বলবে না। এ কাজ কার বুঝতে একটুও কষ্ট হয়নি তার। এসব নানা কথা ভাবতে ভাবতেই শুদ্ধ শরীর এলিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অতঃপর লং জার্নি পার করে যথাসময়ে দেশের মাটিতে পা রাখল। এরপর বন্ধুরা একে অপরের থেকে বিদায় নিয়ে উবার নিয়ে বাসার পথে রওনা হলো। গলা ছেড়ে গান গাইতে গাইতে ধারালো একটা করাত কিনে গোদাম ঘরে ঢুকলো আজম। অন্য হাতে প্যাকেট মোড়ানো টাকিলা। আজকের আসর সেই জমবে। টাকিলা গলায় ঢালতে ঢালতে করাতের কাজ সারবে। বহুদিন টাকিলার স্বাদ নেওয়া হয় না। শারিয়ার ভাইকে সাহস করে সে বলতেও পারে না একটা টাকিলা কিনে দিতে। গতকাল রাতে শারিয়ার ভাই পার্টি অফিস রুমে তাকে ডেকে হঠাৎ শুধালো, বিদেশি ব্যান্ডেল নাকি খাঁটি বাংলা? আজম কথার মানে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করছিল, সাহস করে জিজ্ঞাসাও করতে পারছিল না। পরে চট করে কথাটা ধরে ফেলে দাঁত বের করে হাসলো। ধরে নিল ভাইয়ের মন ভালো, কারণ মন ভালো থাকলে ভাই সবাইকে নিয়ে আড্ডা দেয়, মজা করে, নিজের খরচে ব্র্যান্ড চাকার সুযোগ দেয়। আজও হয়তো সেদিন বোধ হয় মনে মনে এসবই ভাবছিল সে। খুশিতে ছলমল করছিল তার মুখ চোখ। তখনই সায়ন 10 আঙ্গুলের সাহায্যে আঙ্গুল ফোটাতে ফোটাতে বলল, ভোতা জম ধরা করাত আনবি, এরপর ভোতা করাত দিয়ে ধীরে সুস্থে এবড়ে থেবড়ে করে ওদের 4 হাত পা কাটবি। ভুলেও যেন কাটাকাটি স্মুথ না হয়। 5 গুণিত 4 বোধহয় 20 হয়। 20টা হাত পা চটের বস্তে ভরে ঠিক সকাল 10টায় আমার সামনে এসে হাজির করবি। যদি 10টা 1 বাজে তাহলে তোকেও এই অবস্থা দান করব। ওকে ভাই। আর হ্যাঁ, চেয়ারে বেঁধে কাটবি জ্যান্ত অবস্থায়। ঠিক আছে ভাই। সিদ্দিকের দিকে নজর রাখতে বলেছিলাম। রিকে এসি সে এখন পাগলা কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে, ক্ষমতার লোভে বউটাকে অন্যের বিছানায় পাঠায়। সব খবর আছে ভাই, ইশারা করাই মাত্রই সব ভাইরাল করে দেব। কনকের বোনকে রেপ করেছে কে? জানি না ভাই, তবে কনক কাল আপনার নামে পুলিশ কেস করেছে। তার মধ্যে পুরনো শত্রুতার জের ধরে আপনি এক কাজ করেছেন। আমি বুঝি না কনক আমার মরা খেতে এত লাইক করে কেন? একা একা আর কতজনকে মারা দেব আমি? আমিও তো মানুষ, এনার্জি বলেও একটা ব্যাপার আসে। সিদ্দিক যে এত আদর যত্ন করে ওদের পিছনে মারা দিল, অথচ সে ওদিক ওদিক তাকিয়ে সত্যিটা না জেনে সামনে আমার নাম জপে যাচ্ছে। শালাই সত্যি সত্যি আমার টুরু লাভ মারে। আমি খালি ওইসব বালশাল কিছু বুঝি না তাই। আজও মুখ টিপে হাসলো। সায়ন তখন এক বান্ডিল টাকা টেবিলের উপর রেখে নিতে ইশারা করলো। সে নিল। এরপর দল বেঁধে টাকিলা নিয়ে চলে এলো ডালের গুদাম ঘরে। এখানে আজ কাজ আছে মেলা, সব সারতে হবে। ভাই ওদেরকে খুশি করেছে, তাই তারাও ভেবেছে সকাল 10টা নয়, রাত 10টার আগেই কাজ সেরে ফেলবে। এসব নিয়ে আলোচনা করতে করতে তারা গলায় টাকিলা ঢেলে লেগে গেল আদেশকৃত কাজে। তাদের দেখে ছটফট করতে লাগলো 5 জন যুবক। বাইরে থেকে মনে হবে কেউ গুদাম ঘরে রড কাটার কাজ করছে, নয়তো বা পুনরায় তা মেরামতের কাজ করছে। আসলে সেসব কিছুই না। তারা একপাশে গ্রিল মেশিন অন করে অন্য পাশে জ্যান্ত মানুষের হাত পা কাটছে। পরের দিন সকাল 10টা, দরজায় কড়া নাড়ছে। পবিত্র মাহে রমজান মাস, পরশুদিন থেকে রোজা শুরু। রোজা উপলক্ষে বাজার সদাইয়ের লিস্ট করতে বসেছে সিতারা। ওনাকে সাহায্য করছে সিরাত ও সিমেল। 3 যা মিলে বড় লিস্ট ধরিয়ে দিলেন শাওন চৌধুরীর হাতে। শাওন চৌধুরী যেতে গেলে চট করে ওনার পথ আগলে ধরলো সাম্য আর সৃজিত। জেদ ধরলো তারা বাবার সাথে যাবে, বাজার করে বাড়ি আনবে। তারা বড় হয়েছে, কাজ করতে পারবে। শায়ন শুদ্ধ ভাইয়ের মতো তারা এবার দায়িত্ব নেবে, সেই দায়িত্ব পালন করবে। শাওন চৌধুরী বোঝাতে পারলেন না এই সময় বাজারে খুব ভিড় থাকে আর প্রচন্ড গরম। এত গরমে শরীর খারাপ করবে, অন্য আরেকদিন বাজারে করতে নিয়ে যাবে। কিন্তু না, তারা শুনলই না। অগত্যা তাদের জেদের কাছে হার মেনে তাদের নিয়ে যেতেই হলো। শারাফত চৌধুরী বারবার গাড়িতে করে যেতে বলেন।
কিন্তু সাম্য সৃজন এবারও গো ধরলো তারা রিকশায় যাবে। দুই ছেলের কথা মতো শাওন চৌধুরী তাদের নিয়ে রিকশায় চড়ে বসে। পাড়ার মোড় পার হতে দেখা গেল শায়ন দাঁড়িয়ে আছে পার্টি অফিসের সামনে। ছেলেপুলে নিয়ে কোথাও যাচ্ছে বোধহয়। কানে ফোন ধরে কথা বলায় ডাকলো না কেউ। বাপ ছেলেরা মিলে গল্পে গল্পে এগিয়ে গেলেন বাজারের দিকে। আজ সরকারি ছুটির দিন। স্বর্ণ, শখ, শীতল কেউ দুদিন বাসায় ছিল না। শতরূপা চৌধুরীর বাসায় বেড়াতে গিয়েছিল ওরা। কিছুক্ষণ হলো বাসায় ফিরে ফ্রেশ হতে গেছে। দুদিন আগে শীতল হঠাৎই গো ধরলো সে ফুপির বাসায় যাবে। বলা মাত্রই ব্যাকপ্যাক নিয়ে রেডি। মূলত শুদ্ধের আসার কথা শুনে সে দ্রুত পালানোর পায়তারা জুড়েছিল। পরে তাকে একা না ছেড়ে শখ স্বর্ণ ওর সাথে গিয়েছিল। দুটো দিন থেকে যখন শুনলো শুদ্ধ ফিরতে আরো দেরি হবে, তখনই বাসায় এসেছে। আপদ এখন বাসায় নেই, আসতে দেরি হবে কথাটা ভেবে শীতলের প্রাণবন্ত রূপটা ফিরে এসেছে। এখন কদিন ইচ্ছে মতো ঘুরবে ফিরবে। কিয়ারার সাথেও কথা হয়েছে, আজ শপিং মলে যাবে দুজন। দেখে আসবে এবারের ঈদে কোনো ড্রেসের চাহিদা বেশি, কোন কোন কালারটা ক্রেতারা পছন্দ করছে। রোজা শুরু হতে না হতেই তার ড্রেস নিয়ে চিন্তিত। এ নিয়ে সিমিনের কানের কাছে কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে বকা খেয়ে তারপর থেমেছে। হাতের কাজ সেরে সিতারা চৌধুরীর মনে পড়ল সকালে ওষুধটা খেতে ভুলে গেছে। রুমে ড্রেসিং টেবিলের সামনেই রাখা ওনার ওষুধের পাতা। যেতেও ইচ্ছে করছে না। ওনার সোফায় বসে দেখলেন শীতলকে সিঁড়ি দিয়ে নেমে আসছে, তাই তাকে বলল, কোন ওষুধের পাতা বড় মা? কোথায় আছে? আচ্ছা। কথাটা বলে এসে চলে গেল বড় মায়ের ঘরে। সামনে রাখা ওষুধের পাতা। সে সেটা নিয়ে বের হতে চোখ পড়লো একটা অ্যালবামের দিকে। এটা চিনে সে, দেখেছেও বহুবার। তবুও বড়সড় অ্যালবামটা হাতে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। এখানে বড় মা, বড় আব্বুর বিয়ের সব ছবি আছে। আছে তাদের সব ভাই বোনদের ছোট্টবেলার স্মৃতি। দাদা দাদিরও ছবি আছে। সে বড় মাকে ওষুধটা দিয়ে সোফায় হাঁটু মুড়ে ছবি দেখতে বসে। আগেও দেখেছে, তবুও বারবার দেখতে ভালোই লাগে, হাসাহাসি হয়। ততক্ষণে সিতারা সরে এসে বসেছে তার পাশে। উনিও দৃষ্টি দিয়েছে এই দিকে। এক একটা ছবি মনে করিয়ে দিচ্ছে এক একটা মুহূর্তের কথা। গল্পে গল্পে শীতলকে সেসব গল্পই শোনাচ্ছে। শীতল মন দিয়ে তা শুনছে। কখনো খিলখিল করে উচ্চ যোগে হেসে উঠছে। তার সঙ্গে তাল মেলাচ্ছেন সিতারাও। তখনই কলিং বেল বেজে ওঠে। সিমিন এদিকে আসছিলেন দেখে উনি দরজা খুলে দিলেন। দরজা খুলে কারো সাথে কথা বলছে, মানে পরিচিত কেউ হবে ভেবে সিতারা কিংবা শীতল কেউ পাত্তা দিল না। নিজেরা নিজেদের গল্পে মেতে থাকলো। তখনই শীতল একটা ছবির দিকে তাকিয়ে ডাকলো, বড় মা। কলেজে থাকাকালীন শুদ্ধ ভাই হাবাগোবা টাইপের ছিল, তাই না? মোটেও না। আমার ছেলের চোখ, নাক, মুখ, ঠোঁটের আর্ট দেখেছিস? দেখেছি। পুরাই দেশি হাম্বা টাইপের। কি? আমার ছেলের চোখ, নাক হাম্বা টাইপের? কেন তুমি জানতে না? এই দেখো শুদ্ধ ভাইয়ের এই ছবিতে গরু গরু চোখগুলো ভালো করে দেখো। মৌটা চওড়া করে কাজল দিয়ে দিলে পুরাই দেশি গরু। তখন পাশে কাউকে বসতে দেখে দুজন তাকাতেই দেখে ক্লান্ত শরীরে শুদ্ধ এসে বসেছে। শীতল চোখ সরিয়ে ছবির দিকে তাকিয়ে আর চোখে আরেকবার তাকালো শুদ্ধের দিকে। শুনে নিল নাকি মার না খেতে হয়। তবে হাবাগোবাটা আর হাবাগোবা নেই, সুদর্শন পুরুষে পরিণত হয়েছে। মুখে যতগুলো বিশুদ্ধ পুরুষের পুরুষালী চোখগুলো অদ্ভুত সুন্দর। চোখ মুখের আর্ট সত্যি মুগ্ধ করার। প্রশস্ত বুক, মাথা ভর্তি চুলে নিউ হেয়ার কাট। লম্বায় কত হতে পারে সঠিকটা জানা নেই, তবে অনেকটাই লম্বা। তাকে চোখ তুলে উপরে তাকিয়ে কথা বলতে হয়। যদিও চৌধুরী সবাই উচ্চতায় এমন, সে আর তাকালো না, আর না আগ বাড়িয়ে কোনো কথা বলল। দেখা যাবে কিছু বলতে গেলে তেরা বেকা কথা বলে বসে থাকবে। সিতারা ছেলেকে দেখে চট করে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। কুশল বিনিময়ও করলেন। সিরাত সিমিন তাকে ক্লান্ত দেখে ফ্রেশ হয়ে খাওয়ার তাড়া দিলেন। শীতল তাকিয়ে তাকিয়ে দেখলো তার মা চাচিদের ব্যস্ততা। কিছুক্ষণ আগে তারাও দুদিন পর বাড়িতে এলো। কই, কেউ তো এমন করলো না। অথচ বিশুদ্ধ পুরুষের কদর দেখো। সে মুখটা বাঁকিয়ে একটা খোঁচা মেরেই দিল। যান যান, ফ্রেশ হয়ে খেয়ে নিন শুদ্ধ ভাই। রাজ্য জয় করে ফিরেছেন কত ধকল গেছে, একটু বিশ্রাম না নিলে হয়? কত মেয়ে মানুষের সাথে আকাশে আকাশে উড়াউড়ি করে কি চারটেখানি কথা নাকি? কথাটা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। বাড়িতে আসতে না আসতে খোঁচা মারা শুরু।
এরপর শুরু করবে জ্বালাতন করা। ফলস্বরূপ তার শক্ত হাতে মার খেয়ে এরপর যদি থামে। তাকে তাকাতে দেখে শীতল উঠে সিঁড়ির দিকে যেতে যেতে পুনরায় শুনিয়ে শুনিয়ে বলল, মানুষ রাজ্য জয় করে আসে, অনেক অনেক টাকা ইনকাম করে, অথচ কাউকে কিছু দিয়ে আফসোস করে সেটা আবার কেড়েও নেয়। হায় রে দুনিয়া, পৃথিবীতে মানবিকতা বলে কিছু নেই। আল্লাহ ওসব জল্লাদদের তৌফিক দান করো। রমজানের উসিলায় এদের মনে মায়া দয়া দাও, আমিন। আজ প্রায় 2 দিন হলো আহনাফের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ। মাঝে মাঝে কল ঢুকলেও কল রিসিভ করা হচ্ছে না। আর না নিজের অবস্থানের কথা জানাচ্ছে। একমাত্র ছেলের খোঁজ নিতে না পেরে আহনাফের বাবা মা অস্থির হয়ে উঠেছে। পরিচিত যাদের জানে চিনে তাদের থেকেও খোঁজ পাননি তারা। অগত্যা ভেবেই নিয়েছে শখের সাথে বোধহয় কিছু হয়েছে, নয়তো বলা নেই ক নেই, এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি? এসব ভেবে ওনারা রওনা দিয়েছেন চৌধুরী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরাসরি কথা বলা দরকার। ছোট ছোট সমস্যাগুলোই একটা সময় বিরাট আকার ধারণ করে। মোট কথা মাত্রই কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে। এর মধ্যে কি এমন হলো যে সে যোগাযোগ বন্ধ করে দিল? কই, আহনাফ তো এতদিন এমন কিছু করেনি। হ্যাঁ, বহুবার রাগ করেছে, কিন্তু এভাবে একেবারেই লাপাত্তা হয়ে যায়নি। অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু। তবে অন্য কিছুটা কি গিয়ে না হয়ে জানা যাবে। এইদিকে এত কিছু ঘটে যাচ্ছে, অথচ শখ কিছুই জানে না। জানবে কিভাবে? রুমে ফোন রেখে ভাই বোনদের সঙ্গে বাগানে এসেছে সে। শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে, কোনাক্ষরেও টের পায়নি সে। ফোন সাইলেন্ট থাকায় আশেপাশের কারো কানেও পৌঁছায়নি ফোনের টোন। দুপুরে খেয়ে বই পড়তে পড়তেই ঘুমিয়েছিল একটু। বিকেলে ফ্রেশ হয়ে একটা বই হাতে নিয়ে সাম্য সৃজন টেনে বাগানে এনেছে। শীতল নাকি ডাকছে। এসেই দেখে শীতল গাছে উঠে বসে আছে। স্বর্ণ ঘাসের উপর বসে আছে। দেখে মনে হচ্ছে তাকেও জোর করে ঘুম থেকে টেনে তোলা হয়েছে। শখ স্বর্ণের দিকে একবার তাকিয়ে উপরে তাকাল। শীতল মগ ডালে বসে পা দোলাতে দোলাতে পেয়ারা খাচ্ছিল। ওড়না কোমরে পেঁচিয়ে রাখা। শখ তাকে দেখে নিজেও ঘাসের উপর বসলো। শীতল তখন 4টা পেয়ারা ছুঁড়ে দিল ভাই বোনদের দিকে। সাম্য সৃজন শখ ও স্বর্ণ কামড় বসালো ঢাসা ঢাসা পেয়ারায়। লাল পেয়ারা খেতে খুবই মজা। পেয়ারায় কামড় বসিয়ে কিছু একটা ভেবে শীতল শখকে ডাকলো, আপু, তোমার হবু শ্বশুরের অ্যান্টিনায় সমস্যা আছে নাকি? ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামে এ কথাটা শুনে ভেবাচাকা খেয়ে গেল শখ। পেয়ারা চিবানো থামিয়ে চোখ তুলে তাকালো, হাত দাঁত বের করে হাসলো শীতল। বোনকে তাকাতে দেখে শীতল সাহস পেল। সে বুক ভরে দীর্ঘশ্বাস টেনে বলল, আমার মনে হয় সমস্যা আছে। তুমিই বলো, সমস্যা না থাকলে ভাইয়ার একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন? করলে তোমার সাথে আমিও ওই বাড়িতে আস্তানা গেড়ে বসতে পারতাম। শখ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই পাজিটা কি সব বল? বোনের মুখ দেখে শীতলের পেট ফেটে হাসি পেল, কিন্তু হাসলো না, বরং শখকে আরেকটু ভরকে দিতে বলল, তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আরেকটা ছেলে ডাউনলোড দিতে। কাজকর্ম যা করার এখন থেকেই শুরু করতে বলো। কানা বোঝা যেমনই হোক, ছেলে হলেই হবে। দাও দাও, এক্ষুনি ফোন দাও। এমনিতে অনেক দেরি হয়েছে, তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। কথাটা বলে শীতল থামতেই সাম্য গেটের দিকে উকিঝুঁকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসছে দেখে বলে, শীতল আপু, গাছ থেকে নামো। সদ্য ভাই কিন্তু বাসাতেই আসে। তোমার জন্য আমাদেরকেও না পানিশমেন্ট পেতে হয়। এই এই বেয়াদব, আমি তো শুদ্ধ ভাইকে ভয় পাই জানিস? তোর পিয়ারের শুদ্ধ ভাই আমাকে ভয় পায়। এই শীতলকে ভয় পায় ওই সুয়াইব শুদ্ধ ভাই। যা, ধাপ মারার আর জায়গা পাও না। হুম। আমি ঢপ মারছি? আমি প্রমাণ দিব, দেখবি? দেখব। ঠিক আছে, আগামীকাল লাল শুক্রবারেই প্রমাণ দেব। তখনই মিলিয়ে নিস আমার কথা। এই শীতল মিথ্যা বলে না রে পাগলা, বলে না। ঠিক আছে। শখকে পৌঁছিয়ে শীতল স্বর্ণকে বলল, আপু, 3 রাস্তার মোড়ে বড় একটা কসমেটিক্সের দোকান আছে না? ওই দোকানের মালিকের ছেলেটার নাম রিহান। সে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। সে আমাকে 2 ডজন চুরি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য। ও,
সে আরও বলেছে আমি তাকে দুলাভাই ডাকলে আরও অনেক কিছু দিবে। ডেকেছিস? না। কেন? তুমি পারমিশন দিলে ডাকবো। দুলাভাই হিসেবে তাকে পছন্দ হয়েছে? না। কেন? ব্যাটার দাঁত হলুদ দেখলে মনে হয় 12 মাস জন্ডিসে ভুগে। আহনাফ ভাইয়ের মতো স্মার্ট না, কিন্তু আমার মতো কিউট মেয়ের দুলাভাই হতে হবে স্মার্ট, হ্যান্ডসাম, চকলেট বয় টাইপ, নয়তো সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। তাহলে কি ক্যান্সেল? তাহলে চুড়িগুলো ফেরত দিয়ে বলে দিস আগে দাঁতের চিকিৎসা করতে, তারপর তোকে শালি বানানোর চিন্তা করতে। ওকে। এভাবে কথায় কথায় গল্পে গল্পেই ভাই বোনরা মিলে দুষ্টুমি করতে লাগলো। তখনই সেখানে নিঃশব্দে শুদ্ধ উপস্থিত হলো। তাকে দেখা মাত্র সবাই চুপ। শীতল পাতার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টায়। শুদ্ধ সবকটার মুখ দেখে জানালো আহনাফের বাবা মা এসেছে। ভদ্রভাবে সবাই গিয়ে যেন দেখা করে কথা বলে। অহেতু খিহি করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবে। ভাইয়ের কথা শুনে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন ভদ্র বাচ্চার মতো ধীরে সুস্থে হেঁটে বাড়ির দিকে গেল। এবার শুদ্ধ মুখ তুলে তাকালো পাতার আড়ালে থাকা শীতলের দিকে। বুঝতে বাকি নেই সে ধরা পড়ে গেছে। তাই শীতল বোকা বোকা হাসে। হেসে হেসেই বলে, কতদিন পর আপনাকে দেখলাম শুদ্ধ ভাই, এত শুকিয়ে গেছেন কেন? মেয়েদের সাথে উড়াউড়ি করা চারটেখানি কথা না, তাই না? হ্যাঁ, কথাটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছিলাম। তা কেমন চলছে আপনার উড়াউড়ি? ভালোই। দোয়া করি যেন ভালোই যায়। কথাটা বলতে বলতে শুধু বাগানের এক কোণে কেটে রাখা বড়ই গাছের বড় বড় দুটো ডাল টেনে এনে রাখলো পেয়ারা গাছের গোড়ায়। শুকনো ডাল কাটায় ভরে আছে। তাকে গাছের গোড়ায় ডাল রাখতে দেখে এবার শীতল আর্তনাদ করে উঠল। এ কি করলেন শুদ্ধ ভাই? কি করলাম? গাছের নিচে কাটা রাখলেন কেন? নামবো কিভাবে আমি? তুই কি করে নামবে আমি কি জানি? কাটা সরান। পারবো না। আর নেমে কি করবি? মকডালে বসে বসে কারেন্টের কি সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নিরিবিলি স্থান, একটু পরেই তেনারাও সঙ্গ দিতে আসবে। ভাব ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একে তো গাছের নিচে বড়ইয়ের কাটা দিয়ে রাখলো, তার উপরে ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো শীতলের। সে রাগে ফুঁসতে ফুঁসতেই বলল, আমি কি আপনার অ্যান্টিনার কথা বলেছি নাকি? বলেছি শখ আপুর শ্বশুরের। আমারটার কথা বলিসনি বলেই এখনো শ্বাস নিতে পারছিস। বললে আজই জানাজা সম্পূর্ণ করতাম। কাটা সরান শুদ্ধ ভাই, সত্যি বলছি, আপনাকে বলিনি। আর আমি যা বলি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান হলে তো সমস্যা। আমার কান খরগোশ মার্কা? না না, আমি তা বলিনি। শুদ্ধ ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আরো দুটো বড়ইয়ের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখলো, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। আর বেচারি শীতল চেঁচিয়ে বলতেই থাকলো, যাবেন না শুদ্ধ ভাই, নাক ছুঁয়ে বলছি, আর কোনোদিন গাছে উঠবো না। দয়া করে কাঁটাটা সরিয়ে দিন, সরিয়ে যান শুদ্ধ ভাই। ও ভাই, ভাই রে, এ কে? কোথায় আছিস? নামা আমাকে, বাচ্চা রে। সায়ন 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিল। ঘুমানোর ইচ্ছে না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এটুকু সময়ে একটা স্বপ্ন দেখেছে স্বর্ণকে নিয়ে, তাদের বিয়ের স্বপ্ন। স্বর্ণ কি সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। শীতলার শখ স্বর্ণকে রেখে গেছে তার রুমে। ফুলে ফুলে ভরা পুরো রুম। সে খুশিতে ডগমগ হয়ে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে। কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে দেখে স্বর্ণ বিছানায় নেই। তার জানা মতে নতুন বউরা বিছানার মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে। মুখের সামনে থাকে 1 হাত ঘুমটা, কিন্তু তার বউ কই? বউ নাই দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম। চোখের ভাসে ঝিকিমিকি বাতির আলো। সে পাগলা ভেড়ার মতো এদিক ওদিক পানে তাকিয়ে খুঁজতে থাকে তার প্রাণপ্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চুপ করে সিলিংয়ের উপর পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের উপর বসে থাকতে দেখে সে শুধায়, এ কি রে, তুই এখানে কেন? নেমে আই বউ, আজ না আমাদের সোহাগ রাত। সোহাগ রাত না ছাই? ও মা, কি কথা! বিয়ে হয়ে গিয়েছে আমাদের, আর নেই ভাবনা।
আর নেই চিন্তা, দ্রুত নেমে আইসান, দুইজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান। না শাহিন ভাই, আমি আপনার সাথে বাসর করব না। কেন সোনা, কি অপরাধ আমার? কি করেছি আমি বলো? আপনি কেন কেটে হলুদ শর্ট পরে বিয়ে করতে গেলেন না? কেন বলুন? আমার তো হলুদ কালারের শার্ট নেই সোনা, তো হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস।